This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভোপাল 1984 দোসরা ডিসেম্বরের আগে ছিল সাজানো গোছানো একটা শহর, যে শহরকে 4 প্রজন্ম শাসন করেছেন নবাব বেগমরা। কিন্তু 84 দোসরা ডিসেম্বর রাতে ভোপাল বদলে গেল। ইউনিয়ন কার্বাইডের কারখানা ছিল ভোপাল শহরের মাঝ মধ্যিখানে। সেই কারখানা থেকে আচমকা লিক করতে থাকে মিথাইল আইসোসায়ানেট। 40 মেট্রিক টন বিষাক্ত গ্যাস বাতাসে ছড়িয়ে পড়ে। চোখ জ্বালা, কাশি, চামড়ায় অসম্ভব জ্বালা। 8 লক্ষ মানুষ নিমেষে বুঝতে পারেন মৃত্যু দাঁড়িয়ে চৌকাঠে। সরকারি তথ্য বলে দোসরা ডিসেম্বরের রাতে বিষাক্ত রাসায়নিক প্রাণ নিয়েছিল 3000-এর বেশি মানুষের। 5.5 লক্ষের বেশি মানুষ শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হন। স্থায়ী পঙ্গুত্বের শিকার হন প্রায় 4000 মানুষ। সেই থেকে ভোপালে জমেছিল ইউনিয়ন কার্বাইডের রাসায়নিক বর্জ্য। 2রা জানুয়ারি 2025 অবশেষে ভোপাল থেকে সেই বিষাক্ত বর্জ্য সরানোর কাজ শুরু হলো। আবর্জনা, সোজা কথায় ইউনিয়ন কার্বাইডের কারখানার থেকে যেগুলোকে সরানো হচ্ছে সেগুলোকে তো আবর্জনাই বলে। 337 মেট্রিক টন আবর্জনা প্রথমে ভরা হয়েছে 12টা কন্টেনারে, তারপর সেই কন্টেনারগুলোকে নিয়ে যাওয়া হয়েছে 250 কিলোমিটার দূরে পিঠামপুর বলে একটা জায়গায়। সেখানে এই আবর্জনা পুড়িয়ে ফেলা হবে। দেখুন, ইউনিয়ন কার্বাইডের এই এত আবর্জনা পোড়াতে সময় তো লাগবেই। কতদিন লাগবে বলুন তো? 50 থেকে 100 দিনের মতো। ভোপালে 40 বছর ধরে জমে থাকা আবর্জনা পোড়াতে যেখানে এই 50 দিনেরও বেশি সময় লাগছে, সেখানে মালদা শহরের আবর্জনা পোড়াতে কত সময় নিলেন মুখ্যমন্ত্রী ভাবছেন তো? ওর সঙ্গে আর এর তুলনা কত আর থাকবে? দেখুন, মুখ্যমন্ত্রী সময় নিয়েছেন খুব বেশি হলে 2.5 ঘন্টার মতো। মমতা বন্দ্যোপাধ্যায় কোন আবর্জনা সাফ করলেন এটাও নিশ্চয়ই আপনাদের মনের মধ্যে খচখচ করছে, বলে তো দিলাম। সেটা বলার আগে বলতে হবে মালদায় কি হয়েছে। বলুন কি হয়নি? ইংরেজ বাজারে সকলের চোখের সামনে তৃণমূল নেতাকে গুলি করে বিনা বাধায় পালিয়ে গেছে দুষ্কৃতীরা। ঝালঝলিয়ার কাছে নিজের ওই প্লাইউড কারখানা ছিল, সেখানে দাঁড়িয়েছিলেন দুলাল সরকার, তৃণমূল নেতা। বাইকে চড়ে 3 দুষ্কৃতী এসে তাকে তাড়া করে, আর যখন তিনি দৌড়তে দৌড়তে প্রাণ বাঁচাতে ওই প্লাইউড কারখানার মধ্যে ঢুকে পড়েন, তখন পিছু ধাওয়া করে তার ভেতরে ঢুকে তাকে গুলি করে। দোকানের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, জানেন তো? তখন সময় সকাল 10:35, 2রা জানুয়ারি। তার মানে ভরা বাজার, আর সেই ভরা বাজারে শাসক দলের এক নেতাকে গুলি করে বিনা বাধায় 3 দুষ্কৃতী পালিয়ে গেল। আমাদের দিনের আলোয় নতুন বছরের শুরুতে বাংলার একটা নতুন ছবি আমরা কি দেখে ফেললাম? আচ্ছা, আমি কাকু বললাম যে আপনি উঠে যান, কাকু তো বুঝতে পারিনি ওটা। না অল্টোতে দিয়ে এবার কাকু নেমে যায়, ওরা 4 জন হট করে সামনে দাঁড়িয়ে গেছে। আমি কাকু বললাম সামনে দাঁড়িয়েছে 4 জন? হ্যাঁ, গাড়ির সামনে দাঁড়িয়ে গেছে। গাড়ি মানে ওরা কি মুখ ঢেকেছিল? হ্যাঁ, 4 জনের মুখ ঢেকেছিল। হ্যাঁ, তারপর কি হলো? তারপর দিয়ে মেরে দিল। গুলি করলো? হ্যাঁ, অল্টোর সামনে গাড়ির মধ্যে? না গাড়ি থেকে কাকু বেরিয়ে গেছি তখন। যারা দুষ্কৃতী কাজগুলো কর্মগুলো করে তাদের কিবা দিন কিবা রাত্রি। স্থানীয় আমাদের কিছু নেতা এর মধ্যে যোগ আছে, তারা এইসব করেছেন যাতে বাবলা সরকারের কার্নিভালে যা উনি করেছেন তা ধারণার বাইরে। তার এই হিংসায় তারা তাকে গুলি করে। তারপরে ম্যাটারটা পুরো পুলিশ দেখছে না, শহরের মধ্যে এরকম শহরে, ওই জন্য তো পুলিশ দেখছে। এটা তো আমি দেখবো না, পুলিশ, কিন্তু ব্যাপারটা খুব সিরিয়াস। আজকে তৃণমূল কংগ্রেসও দুষ্কৃতীদেরই দল, ফলে এক দুষ্কৃতী আরেক দুষ্কৃতীকে গুলিগোলা চালাচ্ছে। এরা সব কি ছিল, কি হয়েছে, কত কোটি কোটি টাকার মালিক হয়েছে, সৎপথে হয়েছে। মালদার ক্ষেত্রে জেলা প্রশাসন রয়েছে, মালদা জেলা পুলিশ রয়েছে, তারা ব্যবস্থা নেবে, পুলিশ ধরবে।
কে এর সাথে যুক্ত? এটা কি দলের কোনো অন্তর্দ্বন্দ্ব, না কোনো রকমভাবে কারোর চক্রান্ত, বিরোধীরা কেউ যুক্ত? এটা তো তদন্ত সাপেক্ষ, তদন্ত হবে, তদন্ত প্রক্রিয়ায় উঠে আসবে এবং সে মোতাবেক যা তদন্ত বা পদক্ষেপ গ্রহণ করার পুলিশ প্রশাসন নেবে। দেখুন, মালদায় তৃণমূল নেতা গুলি খেলেন আর স্থানীয় নেতারা আমতা আমতা করে কি বলতে শুরু করলেন, দলেরই কিছু নেতা হয়তো এই হামলার পেছনে আছে। এমনকি মালদা থেকে 390 কিলোমিটার দূরে ওই ডায়মন্ড হারবারে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথাগুলো শুনলেন। কি হতে পারে সেই সম্ভাবনাটা যখন খুলে ধরলেন সবার সামনে, তার মধ্যে তো গোষ্ঠীদ্বন্দ্বের কথাটাও তুলে ধরলেন। ওড়াতে পারলেন না তো, গোষ্ঠীদ্বন্দ্বে খুন কিনা সেটা পুলিশ দেখছে, এটাই তো তিনি বললেন। দেখুন, যে কোনো ঘটনা ঘটলে এটা তো খুব স্বাভাবিক বিষয় যে পুলিশ বা কোনো তদন্তকারী সংস্থা তারা তদন্ত করবে, খুঁজে দেখবে কে করেছে, তারপর তাকে ধরবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু কি কারণে ঘটনাটা ঘটলো, কেউ যদি শুরুতেই এইটার একটা ধারণা করে নেন, যে ধারণাগুলো উঠে আসবে সেগুলো কোথাও গিয়ে খুব ইঙ্গিতবাহী মনে হচ্ছে না? দেখুন, এই সমস্ত গুলি টুলির ঘটনা আসলে কি আবর্জনা, রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির গায়ে ময়লা দাগ? তাহলে দেখুন, মালদায় যে তৃণমূল নেতা আজ খুন হলেন, তিনি কেন খুন হলেন এবং খুন হওয়ার পরপর যা বক্তব্যগুলো উঠে আসছে, তাতে দুটো দিক কিন্তু সম্পূর্ণ আলাদা। দুটো আলাদা আলাদা করে এই ঘটনাটা একটু বিশ্লেষণ করার দরকার রয়েছে, জানেন তো। প্রথমত, কে খুন হলেন এবং কেন খুন হলেন, আর দ্বিতীয়ত কারা খুন করলেন, খুনিরা কারা, এটার সাথে অন্য কোনো বিষয়ে জড়িত কিনা, এবং কিভাবে এরকম একটা জমজমাট জায়গায় দিনের আলোয় এইভাবে নিশ্চিন্তে গুলি করে পালিয়ে যেতে পারল। দুটো আলাদা বিষয়, দুটোকেই আলাদা করে দেখাটা দরকার। কারণ দুটোর মধ্যে থেকেই আমাদের এই বলে না, বছরের শুরুটা যেরকম দেখায়, দিনের শুরুটা যেরকম বাকি দিনের একটা ইঙ্গিত দিয়ে যায়, তো বছরের শুরুতে যেটা আমরা দেখলাম সেটা আমাদের বাকি বছরের কোনো ইঙ্গিত দিয়ে গেল কিনা সেটা বোঝার জন্য তো এই দুটো বিষয়কে একটুখানি খতিয়ে দেখা দরকার। এই যে দুলাল সরকার, উনি কিন্তু টপ টু বটম আদি তৃণমূলের লোক ছিলেন, মানে এর ক্ষেত্রে পরিষ্কার রাজনীতির বাইরে অন্য কোনো অভিযোগ কিন্তু আমরা এখন পর্যন্ত শুনতে পাইনি। মানে মালদা জেলায় যখন ওই তৃণমূলের অবস্থাটা ছিল না, ওই অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ডের মতো, ওই অ্যালিসের গল্পটা জানেন তো, অ্যালিস নামের একটা ছোট্ট মেয়ে একটা আজব দুনিয়ায় গিয়ে পড়েছিল, যেখানে যা দেখছিল সবই অন্যরকম, তার মতো কিছু নেই। খরগোশ, নেংটি, গেছো ইঁদুর, ডোডো পাখি, টিকটিকি, মাশরুমের ওপর বসে গড়গড়া টানা নীল শুঁয়োপোকা, দুঃখবিলাসী কচ্ছপ, আর গুবলু গাবলু এক বেড়াল, আর কিছু পাগলাটে মানুষ যাদের সঙ্গে গা ঘাসাঘাসি করে এই হরতনের রাজা রানী গোলামরা সবাই রয়েছে। সব মিলিয়ে এটা আজও রূপকথার দুনিয়া। সেই রূপকথার সঙ্গে, সেই রূপকথার জগতের মানুষগুলোর সঙ্গে সাধারণ মানুষের, মানে অ্যালিসের অন্তত কোনো মিল থাকছিল না। যা দেখছিল সেটাই অন্যরকম লাগছিল। এই তৃণমূলের অবস্থাটাও মালদায় একসময় তো এরকমই ছিল, যখন ওই মালদাতে গনি খান চৌধুরীর নামে পুরো চারপাশে একটা অন্য রকম পরিমণ্ডল তৈরি হয়েছিল। যাকে দেখতেন, যার দিকে তাকাবেন তিনি গনি খানের অনুগামী, অর্থাৎ কংগ্রেস কর্মী বা সমর্থক। সেই বাজারে একমাত্র ওই দুলাল সরকারের মতো কয়েকজন ছিলেন ব্যতিক্রমী, যারা গনি খানের মালদায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম জপ করতেন আর তৃণমূলের পতাকা হাতে ঘুরতেন। যারা জানেন তারা বলেন, এই মালদায় আজকে যে তৃণমূলকে সবাই দেখছে, এই যে মালদার দুটো পুরসভা, দুটোই তৃণমূলের দখলে, এই যে মালদায় 12 জন সব মিলে বিধায়ক, তার মধ্যে 8 জন তৃণমূলের, এই সব কিছুই কিন্তু সম্ভব হয়েছে ওই খুন হয়ে যাওয়া দুলাল সরকার বা বাবলা সরকার, তারই অন্য নাম, এদের জন্যেই। এমন একজন আদি তৃণমূল নেতাকে যদি বছরের শুরুতেই গুলি খেতে হয়, তাহলে তার নেত্রী কী করতে পারেন? দেখুন, প্লাইউডের কারখানার ভেতরে লাগানো সিসি ক্যামেরার ফুটেজই বলছে যে সকাল 10:35 নাগাদ গুলি খেয়েছিলেন দুলাল, আর নবান্নের ঘড়ি বলছে দুপুর 1টা নাগাদ
প্রেস কনফারেন্স শুরু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই প্রেস কনফারেন্সে এই মুখ্যমন্ত্রী ওই মালদার জেলাশাসককে উদ্দেশ্য করে এমন কিছু বলেছেন, তাতে মনে হওয়াটা খুব স্বাভাবিক যে তার দল বা তার সরকারের গায়ে যাতে কোনো আবর্জনা না লাগতে পারে সেই চেষ্টাটা মুখ্যমন্ত্রী করছেন। আবার খেয়াল করে দেখুন, মুখ্যমন্ত্রী তো পুলিশ মন্ত্রী। যেদিন রাজ্যের শাসক দলের এক নেতা দুষ্কৃতীদের গুলিতে প্রাণ হারালেন, সেদিনই রাজ্যের পুলিশ মন্ত্রী প্রশাসন আর পুলিশকে কাঠগড়ায় তুললেন। ফলে পরিস্থিতিটা অদ্ভুত, কখনো কখনো স্ববিরোধী, কখনো কখনো ইঙ্গিতবাহী। ফলে বুঝতে পারছেন, এই রকম পরিস্থিতিতে বছরের শুরুতে কিছু কথা তো বলতেই হবে, যে কথাগুলো না বললেই নয়। দেখুন, উত্তরপ্রদেশের লখিমপুর খেরির কথাটা আপনাদের মনে আছে? বিখ্যাত জায়গা, যেখানে মাঝে মধ্যে গাড়ি টাড়ি যাত্রার ওপর উঠে পড়ে আর কি। সেই লখিমপুর খেরিতে কাল রাতের তাপমাত্রা ছিল 7 ডিগ্রি সেলসিয়াস। ডিনারের পর স্ত্রীকে নিয়ে পাড়ায় হাঁটতে বেরিয়েছিলেন বিজেপির বিধায়ক সৌরভ সিং সানু। শিব কলোনিতে তার বাড়ি, আর বিধায়কের সঙ্গে যথারীতি তার দেহরক্ষিত থাকবেনই ছিলেন তিনি। এবার কিছুক্ষণ হাঁটার পর বিধায়ক দেখতে পান যে গলির মুখে 2 যুবক বসে মদ খাচ্ছে। বিধায়ক তার এলাকায় এরকম ওপেন রাস্তায় বসে মদ খাচ্ছে, যোগীর রাজ্যে এ তো হতে পারে না। সুতরাং তিনি গিয়ে প্রতিবাদ করেন, আর করতেই বেমালুম গুলি চালিয়ে দেয় ওই 2 যুবক। ভাগ্য ভালো ওই গুলি বিধায়কের গায়ে লাগেনি, তার নিরাপত্তারক্ষী একটু তফাতে ছিলেন, তিনি ছুটে আসেন। আর সেই ফাঁকে বাইকে করে 2 দুষ্কৃতী পালিয়ে যায়। থানায় মামলা রুজু করেছেন বিধায়ক। এবার ভাবছেন তো, এ তো ছিল মালদার খবর, মালদার কথা বলছিলাম, তো হঠাৎ সেখান থেকে এই উত্তরপ্রদেশের গল্প কেন আপনাদের শোনাতে গেলাম? ওই গুলি চালিয়ে পালিয়ে গেছে বলে? শুধু সেটা না, এটা বাইরে একটা জিনিস আছে। সব সময় না ওই সাংবাদিক সুলভভাবে আপনারা সব কিছুর মিল খুঁজবেন না। একটু সমাজ সচেতন হওয়া উচিত, জানেন তো। সমাজ সচেতন হলে কি হয়? সহযোগিতা করতে হয় সহনাগরিকদের। আমরা সেই সহযোগিতাটাই করলাম। কেন? আরে দেখেননি, বাংলার সংবাদ মাধ্যমের বিরুদ্ধে প্রায় তো এই অসহযোগিতার অভিযোগ ওঠে। তারা বাংলার সম্পর্কে খারাপ খারাপ কথাই শুধু তুলে ধরে, বাংলার একটা খারাপ চিত্র তুলে ধরে। তাই কি ভেবেছি জানেন, আজ অন্তত উদাহরণ দিয়ে একটা সহযোগিতা করব। কারণ রাজ্যে দেখুন, কোনো ঘটনা যদি ঘটে যেটা রাজ্যের পক্ষে অস্বস্তিকর, তাহলে শাসক দলের নেতারা ভিন রাজ্যে নজির টানেন, আরে ওই রাজ্যে তো এইটা হয়েছিল, ওই আমলে এটা হয়েছিল। আজ মালদায় এই তৃণমূলের নেতা দুলাল সরকারকে এভাবে প্রকাশ্যে গুলি করে খুন করা হয়েছে। এটার পর তো একটু রেফারেন্স লাগবে। তাই জন্যই বললাম, ওই লখিমপুরেও বিধায়কের ওপর গুলি চলেছে, যোগীরাজ্য সেখানে গুলি চলেছে, শুধু এখানেও তো চলতেই পারে। এই জন্যই ভাবলাম, বলে দিলাম আর কি, যাতে হয়তো ওই শাসক দলের নেতারা যারা এরকম ওই অন্য জায়গার উদাহরণ টুদাহরণ খুঁজবেন, এরকম হাতের কাছে একটা উদাহরণ এনে দিলে তাদের হয়তো একটু সুবিধা হয়। কিন্তু আজকে জানেন, আমাদের যাবতীয় উদ্যোগ জাস্ট মাঠে মারা গেছে। কারণ এই উদাহরণ টানার ওই যোগীরাজ্যে হচ্ছে এটা বলার আর সুযোগ তৃণমূল নেতারা পাবেন না। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আজকে প্রশাসনিক বৈঠকের শুরুতেই বলে দিয়েছেন পুলিশের গাফিলতিতে খুন হয়েছে এবং তিনি সেটা কিছুতেই মেনে নিতে পারছেন। আপনার ওখানে তো আজকে আমার একজন পুরো সহকর্মীকে মার্ডার হয়ে গেল এসপির অপদার্থতার জন্য। তার সিকিউরিটিও আগে তুলে নেওয়া হয়েছিল। আমি পার্সোনালি চিনতাম, আগেও সে অনেকবার অ্যাটাক করেছে, সে ইলেক্টেড জনপ্রতিনিধিও ছিল। এটা খুব দুর্ভাগ্য আমাদের। ওখানে বর্ডার আর কালিয়াচক নিয়ে যদি ব্যস্ত থাকেন তাহলে কিন্তু জেলার ডেভেলপমেন্ট হবে না। প্লিজ ফরগেট দ্যাট। ওখানে প্রোটেকশন করুন। সহকর্মী বললেন দুলাল সরকারকে, আর পুলিশকে অপদার্থ বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুলাল সরকারকে তার প্লাইউড কারখানার ভেতরে তো গুলি করা হয়েছে, আর কসবার ওই তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে
তাকেও তো তার বাড়ির সামনে ভর সন্ধেবেলায় গুলি করার চেষ্টা হয়েছিল, চালানো হয়েছিল গুলি, বেরোয়নি, বেঁচে গেছেন। ওই সুশান্ত ঘোষ নিজেই বলেছেন যে তিনি বরাত জোরে বেঁচে গেছেন। আর তারপরেই তো বেশ কিছু যখন তদন্ত হয়েছিল, কে এসেছিল, কীভাবে গুলি করলো, কেন গুলি করলো, তদন্ত হয়েছিল যথারীতি। আর তারপরে জানা গেছিল জলা বুঝিয়ে বেআইনি নির্মাণ আর গুলশান কলোনির মতো সত্য আমাদের চোখের সামনে ছিল, কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম না। সব পরিষ্কার পর্দা সরে গিয়ে এবার দুলাল সরকার খুনের তদন্তে আমাদের সামনে কোন সত্য এসে দাঁড়াবে সেটা জানি না। কিন্তু সুশান্ত ঘোষকে গুলি করার চেষ্টা কারা করেছিল, এবার এই সেকেন্ড পার্টটায় আসছি। বিহার থেকে আসা দুষ্কৃতীরা, শুধু সুশান্ত ঘোষ নয়, গত কয়েক বছরে বাংলায় যতগুলো এই শ্যুট আউট হয়েছে খেয়াল করে দেখুন, প্রায় প্রত্যেকটাতে বিহারের শার্প শুটারদের যোগাযোগ সামনে এসছে। আর আজ যারা দুলাল সরকারকে প্রথমে তাড়া করলো, তারপর তার কারখানাতে ঢুকে তাকে গুলি করলো, তারা এ রাজ্যের নাকি তারাও বিহারের, সেটা এখনও জানা যায়নি। মুখ্যমন্ত্রী তো বলে দিয়েছেন যে পুলিশের জন্যেই খুন হয়েছে। এবার পুলিশের গাফিলতির সুযোগ নিয়ে খুনিরা কোথা থেকে এলো সেটা খুঁজে বার করা হবে কি? যে দুজন এখন পর্যন্ত এই দুলাল সরকারকে খুনের ঘটনায় ধরা পড়েছে, দুজন ধরাও পড়ে গেছে চটজলদি, তাদের মধ্যে একজন বিহারের বাসিন্দা আর আরেকজন ইংরেজবাজারেরই থাকেন। অর্থাৎ তৃণমূল শাসিত পশ্চিমবঙ্গের বাসিন্দা একজন, আর আরেকজন এসছে বিজেপি শাসিত বিহার থেকে। মানে একজন আন্তঃরাজ্য অনুপ্রবেশকারী আর আরেকজন এ রাজ্যের বাসিন্দা। এই জন্যই তো মুখ্যমন্ত্রী আজ কাঠগড়ায় তুলেছেন কেন্দ্রকে। না, দুলাল সরকার খুনের জন্য না, লাস্ট লাইনটা খেয়াল করুন, সীমান্ত নিয়ে ব্যস্ত থাকতে গিয়ে ভেতরের যা যা হচ্ছে সেগুলোর দিকে, উন্নয়নের দিকে বা নিরাপত্তার দিকে নাকি নজর দিতে পারছে না পুলিশ। আজকে তো স্পষ্ট বলেছেন মুখ্যমন্ত্রী, ওই সীমান্ত জায়গাটাতেই আজকে পর পর তোপ দেখে গেছেন মুখ্যমন্ত্রী। সচরাচর ওই অন্য দেশ টেশের লোকজন তারা গুলিগোলা চালায়, কিন্তু আজকে আমাদের সরাসরি একজন মুখ্যমন্ত্রী কেন্দ্রকে দায়ী করেছেন, যা আজ পর্যন্ত কোনো প্রদেশ সরকার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এইভাবে অন্তত করেননি। কেন্দ্র ইচ্ছাকৃতভাবে বিএসএফকে দিয়ে অনুপ্রবেশ করাচ্ছে বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। অভূতপূর্ব অভিযোগ। পশ্চিমবঙ্গে অশান্তকে করার জন্য জঙ্গি হানায় মদদ দেওয়া হচ্ছে, এই অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। খেয়াল করে দেখুন, এতদিন পর্যন্ত ওই কেন্দ্রের নেতারা বা মন্ত্রীরা তারা কি ওই অভিযোগ তুলতেন? অনুপ্রবেশকারীদের আশ্রয় দিচ্ছে বা অনুপ্রবেশ করিয়ে এলাকার জনবিন্যাস বদলে দিচ্ছে তৃণমূল, এবং তার মাধ্যমে তাদের মদত দিয়ে নিজেদের ভোট ব্যাংক শক্ত করছে তৃণমূল। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় শুধু নিজের দলের ওপর লেগে থাকা অভিযোগগুলোকে মুছলেন না, সেই অভিযোগটা তুলে শটান কেন্দ্রের ঘাড়ে চাপিয়ে দিলেন। আর বিএসএফ এর সাথে অ্যাডজাস্ট করে অনুপ্রবেশকারীদের ঢোকাচ্ছেন আপনারা, কেউ প্রতিবাদ করছেন না, আপনারা ঢোকাচ্ছেন না, ঢোকাচ্ছে বিএসএফ। বিএসএফ ইসলামপুর দিয়ে লোক ঢোকাচ্ছে, আমাদের কাছে খবর আছে, সিতাই দিয়ে ঢোকাচ্ছে, চোপড়া দিয়ে ঢোকাচ্ছে, আরও অনেক জায়গা দিয়ে ঢোকাচ্ছে। আর বাংলাকে যদি মনে করে কেউ অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে আর তৃণমূল কংগ্রেসকে বদনাম করব, এটা তৃণমূল কংগ্রেস করছেন না, তৃণমূল কংগ্রেসের করার অধিকার নেই এবং সাধ্যও নেই। বর্ডার গার্ড বিএসএফ দেয়, এমনকি পুলিশও দেয় না, কিন্তু পুলিশের কাছে জেলার ইনফরমেশান থাকে যখন ঢুকে যাচ্ছে, কোথায় যাচ্ছে। ডিএমদের কাছে ইনফরমেশান থাকে কোথায় যাচ্ছে। মনোজ, তুমি কোনো ইনফরমেশান পেয়েছো ডিএমএসপিদের কাছ থেকে আজ পর্যন্ত? পাওনি। তার মানে ডিএমএসপিরা তাদের দায়িত্ব পালন করেনি। রাজীব কুমার আমাকে কিছু কিছু ইনফরমেশান দিয়েছে এবং আমি লোকাল ইনফরমেশান পেয়েছি কিছু। যে ইনফরমেশানগুলো আমাদের কাছে পজিটিভ এসছে, আমরা জানি
ডিটেলসটা আমার চাই, কারণ আমি একটা স্ট্রং লেটার লিখব। কেন এটা করা হচ্ছে? এখানে গুন্ডা পাঠিয়ে দেওয়া হচ্ছে, বর্ডার দিয়ে খুন করছে, চলে যাচ্ছে, এই রকম লোক পাঠানো হচ্ছে। এটা বিএসএফ এর অনেক ভেতরকার কাজ। এর মধ্যে কেন্দ্রীয় সরকারের একটা ব্লুপ্রিন্ট আছে। কেন্দ্রীয় সরকারের ব্লুপ্রিন্ট যদি না থাকতো এটা হতো না। আমি বারবার কেন্দ্রীয় সরকারকে বলেছি যে যা করবেন আপনারা সেটাই আমাদের পথ, কিন্তু আমি যদি দেখি আমার রাজ্যকে ডিস্টার্ব করবার জন্য জঙ্গি হানাকে কেউ মদত দিচ্ছেন, সেক্ষেত্রে তো আমাদের প্রতিবাদ করতেই হবে। সেই জন্য আমাদের প্রতিবাদপত্র যাবে। দেখুন, কেন্দ্র জঙ্গি হানায় মদত দিচ্ছে এই অভিযোগ যদি রাজ্যের মুখ্যমন্ত্রী তোলেন, তাহলে রাজ্যের নাগরিক হিসেবে আমরা কোথায় গিয়ে দাঁড়াই বলুন তো? আমাদের তাহলে জন্য কি পড়ে রইল? কেন্দ্র থেকে বলা হচ্ছে যে কোথাও অনুপ্রবেশ করে জঙ্গিরা ঢুকে পড়লে তাকে মদত দিচ্ছে রাজ্যের শাসক দল, আর রাজ্যের শাসক দল নেত্রী এবং মুখ্যমন্ত্রী তিনি বলছেন কেন্দ্রই জঙ্গি হানায় মদত দিচ্ছে, মানে ঢোকাচ্ছে সেই উদ্দেশ্যে জঙ্গি হানা করার জন্য। তাহলে আমাদের জন্য কি পড়ে রইল? কিছু আতঙ্ক, কিছু না, একরাশ আতঙ্ক, এর বাইরে আর কি আছি। এরপরে ওই একজন ভদ্রলোক আছেন, তাকে যদি বলি কেমন আছেন, তিনি বলেন কেমন আছেন জিজ্ঞেস করবেন না, বলবেন কেন আছেন। এরপর আমাদেরও কিন্তু নিজেদের এটাই প্রশ্ন করতে হবে, কেন আছি, কেমন আছি না, কেমন থাকার কোনো আর প্রসঙ্গ নেই। দেখুন, যদি আমরা এই বক্তব্যগুলো পরপর দেখি, এর মধ্যে কিন্তু একটা অন্য রাজনৈতিক অ্যাঙ্গেলও খুঁজে পাবো। আমরা সাধারণত কি দেখি, দলের কোনো নেতা যদি কেলেঙ্কারি করেন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে আর সরকারকে চট জলদি তার থেকে আলাদা করে দেন। ওরা করেছে, ও দায়ী, ওরা করবে, আমাদের ওপর দোষ পড়বে। আজ কি দেখলাম? আজ উল্টোটা দেখলাম। অনুপ্রবেশ বিতর্কে মমতা বন্দ্যোপাধ্যায় দলকে আড়াল করলেন আর ডিএমএসপিদের এগিয়ে দিলেন। ডিএমএসপিরা নিজেদের কাজ ঠিকমতো করছেন না, এই অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। এবার ডিএমএসপি কারা? মূলত আইএএস আইপিএস, তার মানে সেন্ট্রাল ক্যাডার। এবার তৃণমূল কর্মীরা কোন মর্মে এই যে সাম্প্রতিককালে যা যা ঘটছে এবং এই যার পাশে গাদা গাদা জঙ্গি যোগ পাওয়া যাচ্ছে, সেক্ষেত্রে কি উত্তর দেবেন, সেই অভিমুখটাই কিন্তু আসলে ঠিক করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এটা যে তৃণমূলের পার্টি লাইন, সেটাই তো আরও স্পষ্ট হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায়। ডায়মন্ড হারবারে আজ তিনি নিজের হেলথ স্কিম সেবাশ্রয়ের সূচনা করতে গেছিলেন। সেখানে সীমান্ত দিয়ে অনুপ্রবেশের জন্য দায়ী করেছেন বিএসএফকে। দেখুন, গতকালই বলেছিলাম যে জঙ্গি অনুপ্রবেশ নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনও মুখ খোলেননি। আজই অভিষেক বিএসএফকে দায়ী করলেন। আর গতকালই জল্পনা কল্পনা চলছিল চারপাশে যে কোথাও গিয়ে কি আরেকটা চির, আরেকটা ফাটল, ওই ছবি টবি থাকা না থাকা নিয়ে এরকম আস্তে আস্তে চওড়া হচ্ছে। দেখুন, চির চওড়া হবে কিনা বা বুঝে যাবে সে তো পরের কথা। যোগাযোগ বা টেলিপ্যাথিটা যে একই রকম আছে সেটা তো স্পষ্ট। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বিএসএফ মুখী তোপগুলোকে দেখলে সেটা বিলক্ষণ বুঝতে পারবে। ত্রিপুরায় এতজন ধরা পড়েছে, ত্রিপুরা সরকার তৃণমূলের। আসামে এতজন ধরা পড়েছে, আসামের মুখ্যমন্ত্রী কি তৃণমূল করে? কোত্থেকে ধরা পড়ছে? আজকে যারা ধর্মের নামে অত্যাচারিত হচ্ছে, তাদের যারা উল্টো ঝুলিয়ে দিচ্ছে, তাদের বিরুদ্ধে দেশের প্রধানমন্ত্রী সহ কেন্দ্রের সরকার, স্বরাষ্ট্রমন্ত্রী সহ, বিদেশমন্ত্রী সহ, পুরমন্ত্রী সহ নীরব কেন? আর বাংলার পুলিশ যদি সহযোগিতা না করতো, কোনো জঙ্গি ধরা পড়তো না। এই জঙ্গিদের ঢুকিয়েছিল বর্ডার সিকিউরিটি ফোর্স বাংলাকে অশান্ত করার জন্য, রাজ্য পুলিশ ধরেছে। দেখুন, মমতা এবং অভিষেক বুঝিয়ে দিলেন এবার থেকে তৃণমূলের নেতা কর্মীরা অনুপ্রবেশ আর জঙ্গির প্রসঙ্গ যদি ওঠে এবং তাতে যদি কোনোভাবে তাদের দলকে বা সরকারকে দায়ী করা হয়, তাহলে কি বলবেন? সন্দেশখালী আন্দোলনের সময় তো এভাবেই পাল্টা অভিযোগের পার্টি লাইনটা সামনে আনা হয়েছিল। আরজি করে প্রতিবাদের সময় লাইনটা শুরুতে একটু ঘেটে গেছিল, কিন্তু তাতে নির্বাচনী ক্ষতি হয়নি।
এবার সে তো রাজনীতির প্রশ্ন, কিন্তু অভিষেক নিজেই অভিযোগ করলেন যে ত্রিপুরার অসমেও অনুপ্রবেশ হচ্ছে, আর তারপর বললেন বাংলাকে অশান্ত করতে জঙ্গি ঢোকানো হচ্ছে। তাহলে ত্রিপুরা অসমে জঙ্গি ঢুকছে কেন? ঢুকছে তো নিশ্চয়ই, কারণ আনসারুল্লাহ বাংলা টিমের ওই আসাম এসটিএফই তো একের পর এক জঙ্গিকে ধরছে ওই টিমটার। তার আগে ত্রিপুরা আর আসামের বিজেপি শাসিত সরকারের বিরুদ্ধেও কেন্দ্রের বিজেপি সরকার চক্রান্ত করছে। প্রশ্ন তো উঠবেই। আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য সাদ রাডির মুর্শিদাবাদের 2টো জায়গায় ভোটার কার্ডে নাম রয়েছে, ভোটার হয়েছেন তিনি। এবার ভোটার হওয়ার জন্য তাকে তো রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা জোগাড় করতে হয়েছিল, সেটা কি কেন্দ্রীয় সরকার দিয়েছে? মালদহে যেই লাভলি খাতুন পঞ্চায়েতের প্রধান হয়ে বসে আছেন, আর তৃণমূলেরই হয়ে তার বিরুদ্ধে যিনি দাঁড়িয়েছিলেন, মানে তখন যখন ভোটে লড়েছিলেন তখন কংগ্রেস ছিলেন লাভলি খাতুন, ফলে তৃণমূলের হয়ে যিনি দাঁড়িয়েছিলেন সেই রেহানা সুলতানা তার বিরুদ্ধে মামলা করেছেন এবং আদালতে দাবি করেছেন যে লাভলি আদতে বাংলাদেশি। এটাও কি কেন্দ্রের চক্রান্ত? পঞ্চায়েত নির্বাচন তো রাজ্য নির্বাচন কমিশন করায়, নথি যাচাইয়ের দায়িত্ব সেটাও তো তাদেরই ছিল। তৃণমূলের এক নেতা দুদিন আগে পর্যন্ত বলেছেন 14টা রাজ্যে জঙ্গি নাশকতার সমস্যা রয়েছে, শুধুমাত্র পশ্চিমবঙ্গকে দায়ী করা ঠিক নয়। তাহলে কেন্দ্রীয় সরকার কি ওই 14টা রাজ্যের বিরুদ্ধেও চক্রান্ত করছে? তার মধ্যে অনেকগুলোই তো নিজেদের। তার ওপর পাসপোর্ট জালিয়াতি। ডিজি রাজীব কুমার যদিও রোববারই প্রেস কনফারেন্স করে দাবি করেছেন যে পাসপোর্টের তথ্য যাচাইয়ে পুলিশের হাতে প্রায় কোনো ক্ষমতাই রাখা হয়নি। তার মানে পুলিশের হাতে ক্ষমতা থাকলে সব ভুয়ো ধরা পড়ে যেত। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রশাসনিক বৈঠকে তো আজ অভিযোগ করলেন যে অনুপ্রবেশকারীদের গতিবিধিদের ওপর এই ডিএমএসপিরা নজর রাখছেন না। তার মানে অনুপ্রবেশ রুখতে পুলিশের আরও অনেক কিছু করণীয় রয়েছে যেগুলো তারা করছেন না, সেটা তো স্বয়ং পুলিশ মন্ত্রী বললেন। ফলে পুরোটা বিএসএফের ঘাড়ে চাপিয়ে দেওয়া চলবে না। বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী পুলিশের আরেকটা ভূমিকার কথাও এক্ষেত্রে স্মরণ করিয়ে দিচ্ছেন। জানেন তো, বিএসএফ যখন অনুপ্রবেশকারীদের ধরে তারপর কি করে? রাজ্য পুলিশের হাতেই তুলে দেয়। এবার সেই অনুপ্রবেশকারীরা তারপর জামিন পেয়ে যায় কি করে? শুভেন্দু অধিকারী এই প্রশ্নটাই তুলেছেন। 23 সালে 1500 ধরে দিয়েছিল বাংলাদেশিকে, 1400কে জামিন দিয়ে দিয়েছে। এবছর প্রায় 1000 ধরে দিয়েছে বিএসএফ, 900 জনকে জামিন দিয়ে দিয়েছে। আইন শৃঙ্খলা দেখা পুলিশের হাতে। কয়জনকে সাজা দিয়েছে ওরা, কয়জনকে কোর্টে পাঠিয়েছে, তারা জামিন পেয়ে যায় কেন কোর্টে গেলে? বিএসএফ মেয়েদের উপর অত্যাচার করছে। বিএসএফকে শত্রু রেপিস্ট হিসেবে চিহ্নিত করেছে। এফআইআর করছে না কেন? এফআইআর করছে না কেন? করছে না কেন? আইন আছে তো দেশে। हम हमेशा पूरी सतर्कता सीमाओं पर बनाए रखते हैं और देश सुरक्षित रहे इसके लिए हर संभव प्रयास हमारे सारे जो तैनात बीएसएफ के यूनिट हैं, जवान हैं, ये पूरी सतर्कता बनाए हुए हैं। তারা দেশকে রক্ষা করে। সেই বিএসএফে বাঙালি আছে, অবাঙালি আছে, হিন্দু আছে, মুসলমান আছে। আমি যদি সেই বিএসএফকে দোষারোপ করি তাহলে আমি আমার নিজের দেশবাসীকে দোষারোপ করা হবে। অতএব এখানটাই নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য বিএসএফ করে কোনো লাভ নেই। আমার তো মনে হয় বিএসএফের বিরুদ্ধে এই ধরনের গুরুতর অভিযোগ অ্যাকচুয়ালি দেশ বিরোধিতার নামান্তর। আমি অনেক দিন ধরে বলেছি তৃণমূল কংগ্রেস বিজেপির বিরোধিতা করতে গিয়ে এরা দেশ বিরোধী রাজনৈতিক দলে পরিণত হয়েছে। बांग्लादेशी घुसपैठी अब जितने पकड़े जा रहे हैं दिल्ली में, सबका आधार कार्ड बना है कलकत्ता में। ये कलकत्ता फैक्ट्री हो गया है बांग्लादेश उत्पादन का, और ये वोट बैंक और वो सब के सब वोट के समय में दिल्ली, बॉम्बे सब जगह से भाग करके वोट देने आते। আজকে ভারতবর্ষের পাসপোর্ট নিয়ে বিদেশেও চলে যাচ্ছে। কালকে যদি ওখানে এরা কোনো অঘটন ঘটায় তাহলে তো দোষী ভারতবর্ষ হবে। এই জিহাদিদেরকে রোকার জন্য এই সরকারের ভূমিকাটা 0/0 হয়ে গেছে। যদি উনি বলেন বিএসএফ ঢুকেছেন, আমি বলবো তাহলে রাজ্যেরও তার মধ্যে ভূমিকা আছে, কারণ বর্ডার ম্যানেজমেন্টে রাজ্য এবং কেন্দ্র সরকারের প্রতিনিধিরা মিলে চালায়। বিটিং অ্যারাউন্ড দ্য বুশ বলে একটা কথা আছে, জানেন তো ইংরেজিতে। সবাই ঝোপের চারপাশে লাঠিপেটা করে যাচ্ছেন রাজনৈতিক দলের নেতারা। সে এখানকার শাসক দল, ওখানকার শাসক দল, বিরোধী দল, কিছু না থাকার দল, সবাই।
আর মাঝখানে আসল জিনিসটা, অর্থাৎ এই জঙ্গি সমস্যা, যেটার জন্য আলটিমেটলি আমি আপনি কোথাও গিয়ে শিকার হয়ে যাব হয়তো, সেটা কিন্তু বহাল তবিয়তে তার মাঝখানে বসে রয়েছে। ওটাকে নিয়ে এখন লোকের আসল কোথা থেকে হচ্ছে, কীভাবে প্রতিকার করা যায়, কীভাবে সেটাকে আটকানো যায়, সেসব নিয়ে ভাবার সময় নেই। এখন রাজনৈতিক তরজার সময়, ও সমস্ত নিয়ে ভাববেন না। দেখুন, বিএসএফের তো গ্রেফতার করার এখতিয়ার নেই, তারা ধরে আর ধরে রাজ্য পুলিশের হাতেই তুলে দেয়, সেটাই তো দেবে, সেটাই তো নিয়ম। এবার জামিনের যে হিসেব বিরোধী দল নেতা দিলেন, তাকে চ্যালেঞ্জ করতে পারে একমাত্র রাজ্য। আর যদি সত্যি ওই সংখ্যক অনুপ্রবেশকারী জামিন পেয়ে থাকে, সেটা বিপজ্জনক পরিসংখ্যান হতে পারে। তবে রবিবার রাজ্য পুলিশ যে আচমকা প্রেস কনফারেন্স করেছিল, তাতে একটা জোরালো দাবি করা হয়। সেই দাবিটা ছিল, নীরবে সন্ত্রাসকে শেষ করছে রাজ্য পুলিশ। কেউ জানতেও পারছে না, কিন্তু রাজ্য পুলিশ অত্যন্ত সতর্কতার সঙ্গে তলায় তলায় সমস্ত জায়গায় অ্যাকশান করছে, এবং শুধু নিজেরা যে জঙ্গিদের নিকেশ করছে বা ধরছে না, তারা অন্য রাজ্যকে টিপস দিচ্ছে। তার ফলে অন্য রাজ্যের পুলিশ, এসটিএফ, তারাও কোথাও গিয়ে সাফল্য পাচ্ছে। পুরোটার পেছনেই আসলে পশ্চিমবঙ্গ পুলিশের সহযোগিতা। কিন্তু ভিন রাজ্যের পুলিশের পশ্চিমবঙ্গ অভিযান নিয়ে আজ খানিকটা বিরক্তিই তো প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে বাংলাদেশি খুঁজতে ব্যাপক ধরপাকড় শুরু করেছে ওখানকার পুলিশ। এমনকি দিল্লি পুলিশের বাংলাদেশি সেলকে প্রায় 10 বছর পর সক্রিয় করা হয়েছে। তাতে বাংলা জানা বাঙালি অফিসারদের সব নিয়োগ করা হচ্ছে। দিল্লিতে বস্তিগুলোতে গিয়ে বাংলাভাষী শ্রমিকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যারা বৈধ নথি দেখাতে পারছে না, তাদের গ্রেফতার করা হচ্ছে। আর যারা নথি দেখাচ্ছে, তাদের মধ্যে যেগুলো নিয়ে সন্দেহ হয়েছে, সেগুলো ফের যাচাই করা হচ্ছে। কীভাবে যাচাই করা হচ্ছে? নথিগুলো পশ্চিমবঙ্গের, ঠিকানা পশ্চিমবঙ্গের। তাই দিল্লি পুলিশ পশ্চিমবঙ্গে এসে সেই ঠিকানা মিলিয়ে দেখছে। পাসপোর্ট জালিয়াতি নিয়ে রাজ্য পুলিশের ডিজি কিন্তু রোববার এই মর্মেই অভিযোগ করেছিলেন। ঠিকানা যাচাইয়ের অধিকার পুলিশের হাত থেকে কেড়ে নিয়েছে পাসপোর্ট অথরিটি, আর তাই ভুয়ো পাসপোর্ট বেরিয়ে যাচ্ছে। কিন্তু পুলিশ এবার থেকে ঠিকানা যাচাই করবে, সেটাও তিনি বলে দিয়েছেন। দিল্লি পুলিশ বাংলায় এসে তো সেটাই করছে, ঠিকানা যাচাই। তাহলে মুখ্যমন্ত্রী রেগে গেলেন কেন? অন্য কোনো রাজ্যের পুলিশ এলে হয়তো রাখতেন না, কিন্তু দিল্লি পুলিশ, আর সেটা তো তার কাছে ওই কেন্দ্রীয় বাহিনীর নামান্তর। আধা সেনার মতো দিল্লি পুলিশও সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে, অমিত শাহের অধীনে। এবার ঘন ঘন দিল্লি পুলিশ রাজ্যের এদিক ওদিকে হানা দিলে সেটাকে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় আঘাত হিসেবেই ধরছেন মুখ্যমন্ত্রী। কিন্তু কোনো অনুপ্রবেশকারী যদি বাংলা থেকে ভুয়ো নথি নিয়ে দিল্লি গিয়ে সেখানকার শ্রমিকদের ভাতে ভাগ বসায়, তাহলে পরিযায়ী শ্রমিকের বেশে যে বাংলাদেশি নেই, সেটা কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবেন? শুনলেন তো গিরিরাজ সিং কী বললেন? বললেন সবার কাছে যে নথি রয়েছে বাংলাদেশিদের, অনুপ্রবেশকারীদের, তার বেশিরভাগই নাকি তৈরি হচ্ছে বাংলায়। এখানে কি ফ্যাক্টরি তৈরি হয়ে গেছে বাংলাদেশি তৈরি। এবার তিনি রাজনৈতিক নেতা, মন্ত্রী হলো, ফলে তার বক্তব্যের মধ্যে একটা পার্ট তো রাজনৈতিক, একটা রাজনৈতিক উদ্দেশ্য তো আছে, মানছি। কিন্তু এই বলার সুযোগটা পাচ্ছেন কী করে? সুযোগটা কেউ তৈরি করে দিচ্ছেন, খানিকটা তৈরি হচ্ছে, তবে তো বলতে পারছেন। যা রটে তার কিছুটা তো বটে। এই তো কদিন আগে ডিসেম্বরের শেষে খবর এলো লালগোলার থেকে এক বাংলাদেশি গ্রেফতার হয়েছে। এদেশে এসে কাগজপত্র বানিয়ে দিব্যি চেন্নাইয়ে কাজ করছিল। অক্টোবরেও মুর্শিদাবাদের রানীতলা এরকম কয়েকজন ধরা পড়েছিল। কেউ কেউ তো বছরখানেক দক্ষিণ ভারতে থেকে কাজ করে ফেলেছে অলরেডি। ফেরার সময় কপাল ফেরে ধরা পড়ে গেছে। এরকম কিছু লোককে দিল্লিতে দেখেই তো দিল্লি পুলিশের সন্দেহ হয়েছে। তাহলে দিল্লি থেকে পুলিশ বাংলায় আসতে পারবে না কেন? রাতের বেলা দুপুর যদি হয়, দুপুরবেলা রাত হবে না কেন? দিল্লি জুড়ে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের দৌরাত্ম্য। 20 বছর আগে তৈরি বাংলাদেশ সেল সক্রিয় করে বাঙালি বস্তিতে নজরদারি দিল্লি পুলিশের। সন্দেহভাজনদের রেডারে আনতেই পশ্চিমবঙ্গ যোগ সামনে। অনেক সন্দেহভাজনের নথিপত্র কোচবিহারের।
রাজধানীতে বসে থাকেনি দিল্লি পুলিশ। কোচবিহারে পৌঁছে ক্যাম্প তৈরি করে তদন্ত শুরু করে দেয়। দিনহাটার সাহেবগঞ্জ থানা এলাকার নাজিরহাট দেউটিখাতা দিগলতারি এলাকায় একাধিক বাসিন্দার বাড়িতে যায় দিল্লি পুলিশ। খতিয়ে দেখা হয় নথিপত্র। কিন্তু দিল্লি পুলিশের এই তল্লাশি নিয়ে অসন্তোষ প্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিনহাটায় দিল্লি পুলিশ হেনস্থা করছে বলে অভিযোগ তোলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। গত কয়েকদিন দিনহাটা বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় দিল্লি পুলিশ এসে যারা পরিযায়ী শ্রমিক দিল্লিতে কাজ করে তাদের বাড়িতে গিয়ে তাদের অ্যাড্রেস ভেরিফিকেশনের নামে নানাভাবে হ্যারাস করছে। এমন কোনো কথা শুনিনি যে লোকাল পুলিশ তাদের সাথে থাকছে। এরপরই মুখ্যমন্ত্রী বলেন, কি শুনছি দিনহাটায় দিল্লির পুলিশ গিয়ে পরিযায়ী শ্রমিকদের বাড়ি রেড করছে। কোচবিহারের জেলা শাসক জানান, তথ্য যাচাইয়ের জন্য এসেছিল। ম্যাম, এটা আমরা খবর পেয়েছি ম্যাম, এটা যারা ওখানে কাজ করে ওদের ভেরিফিকেশনের। তাতেও অসন্তোষ কমেনি মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ওরাকে ভেরিফিকেশন করা, আমার স্টেটে কে থাকে তার ভেরিফিকেশন, হোয়াই পুলিশ অ্যালাউড দেম, এবং আমাদের কাছে কোনো ইনফরমেশন পাঠায়নি। তোমরা বিএসএফ কে খিচুড়ি খাওয়াচ্ছ, তো দিল্লি পুলিশকে বিরিয়ানি খাওয়াচ্ছ, আর রাজ্যটাকে রসাতলে পাঠাচ্ছ। এটা হবে না। মমতা সরকারকে এই পাল্টা নিশানা করেছেন কোচবিহারের প্রাক্তন বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক। আজকের দিনে দাঁড়িয়ে বাংলা অনুপ্রবেশকারীদের সবচাইতে বড় সেফ হাউস। ওপার বাংলা থেকে যারা এখানে অনুপ্রবেশ করছে তাদেরকে সেফগার্ড দিচ্ছে, সেফ হাউস দিচ্ছে, তাদেরকে থাকবার জন্য সুরক্ষিত ব্যবস্থা করছে পশ্চিমবঙ্গ সরকার। সেখানে পশ্চিমবঙ্গের যে শাসক দল, সেই শাসক দলের অবশ্যই একটা বিশেষ ভূমিকা রয়েছে। ये एक वोट बैंक का फैक्ट्री बन गया है बांग्लादेश, और वो उसके कस्टोडियन बन गई हैं दीदी ममता दीदी। শেষমেশ বাংলাদেশি খোঁজার অপারেশন ঘিরেও কেন্দ্র রাজ্য টানা পড়েন। দেখুন, কেন্দ্র এবং বিএসএফকে আক্রমণ করা হবে এই সিদ্ধান্তটা কখন হয়েছে? গ্রন্থাগার মন্ত্রী আর জামিয়াতে উলেমা হিন্দের রাজ্য নেতা সিদ্দিকুল্লাহ চৌধুরীর কাছে এই খবরটা তো ছিল না। তিনি তো দাবি করেছেন যে বাংলায় কোনো জঙ্গি নেই, জঙ্গি তৈরি করা হচ্ছে। আর এদিকে মুখ্যমন্ত্রী বলছেন বিএসএফ জঙ্গি ঢোকাচ্ছে। জঙ্গি ঢোকানো হলে জঙ্গি তো জল নয় যে হাওয়ায় শুকিয়ে যাবে, জঙ্গি তো থাকবে। অথচ সিদ্দিকুল্লাহ চৌধুরী বলছেন জঙ্গি নেই। এর একটাই ব্যাখ্যা অবশ্য হতে পারে, সরকারে আছেন কিন্তু সিদ্দিকুল্লাহ চৌধুরী তো তৃণমূলের কেউ নন, তাই টেলিপ্যাথিটা বোধহয় ঠিকঠাক কাজ করছে না। আরে ভাই, মুর্শিদাবাদে জঙ্গি তৈরি করে দাঁড়া হয়েছে। এই জঙ্গিটা তৈরি কারা করেছে? কোনো গ্রামে এই পাড়া এই শ্যামনগরে কেউ যদি চুরি করে তো কোন মানুষ বলবে যে শ্যামনগরের মানুষ চোর? এটা বলবে না। তাকে তৈরি করা হয়েছে, ক্রিয়েটেড। বাংলায় সন্ত্রাস নেই। এই যারা করলো তাদের জিজ্ঞাসা করো, সে মোটামোটা মানুষদের। আমি বোমা ফাটালে তাদের হজম হবে না। ও কি বলছে ওর কোনো কথা উত্তর দেওয়ার দরকার। হাজেরি মাদ্রাসা চালায়, জঙ্গি তৈরির কারখানা। খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে সরাসরি যার বিরুদ্ধে ব্যবস্থা হয়েছিল তাদেরকে উনি সাপোর্ট করেছিলেন। উনি সিএকে এনআরসি বলে মাদ্রাসার বাচ্চাদের রাস্তায় নামিয়ে ট্রেন পোড়ানো, বাস পোড়ানোর কাজ করেছিলেন 2019 সালে। উনি কয়েকদিন আগেই ইউনুসকে সমর্থন করেছেন প্রকাশ্যে। উনার জন্য কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রসারণ সম্পূর্ণ হচ্ছে না। আমি বলি, শুভেন্দু অধিকারী উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদে রাতের বেলায় বস্তা ভরি টাকা এনেছেন। এই সিদ্দিকুল্লাহ চৌধুরী বলছে রাত্রে রওনা হতেন, ভোরে আপনার বাড়িতে পৌঁছাতেন। এই বোমা ফাটালাম। টাকা পুলিশের গাড়িতে আপনার বাড়িতে আসে, আপনি শুভেন্দু অধিকারী টাকা যাচ্ছে ধরতে পারছেন? কার বাড়িতে? আরে দিদি বাড়ি, অভিষেকের বাড়ি, ওই বাড়িতেই তো বস্তা বস্তা পুলিশ টাকা পৌঁছাতে, কয়লা, গরু, ছাগলের টাকাগুলো। সিদ্দিকুল্লাহ বাবুর অতীত ইতিহাস হচ্ছে গণ্ডগোল, ঝগড়া,
মারপিট এসবের মধ্যে দিয়ে। ফলে সিদ্দিকুল্লাহ বাবুরা চাইবেন বাংলাটা শেষ হোক, এবং বাংলাটা অ্যাকচুয়ালি জঙ্গি ক্রিয়েট না, বাংলাটা আসলে জঙ্গিদের বাংলায় পরিণত হোক, এটাই হচ্ছে সিদ্দিকুল্লাহ বাবু থেকে ফিরাদ বাবুদের একমাত্র লক্ষ্য। তো বাংলার সমস্যা নিয়ে তারা কথা বললে বেশি ভালো হয়। সিদ্দিকুল্লাহ সাহেবকে বলবো ইমামদের ভাতা বাড়ানোর জন্য যে দাবি উঠেছে 20,000 টাকা ইমাম ভাতা, সেই নিয়ে আপনার মতামত কি? অধীর চৌধুরী কি বলছেন? বলছেন বাংলার সমস্যা নিয়ে কথাবার্তা বললে ভালো হতো। শুভেন্দু অধিকারী বলতেই পারেন যে তিনি যা বলছেন তা বাংলার 70% ভোটারের কথা ভেবে বলছেন। বাংলার 70% ভোটার মানে ভাবছেন তো কারা? হিন্দু ভোটার, পরিষ্কার। আজ পূর্ব মেদিনীপুরের হেরিয়ায় বাংলাদেশের ওই সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচারের প্রতিবাদে বিজেপির কর্মসূচি ছিল। প্রথমে মিছিল, তারপর মিটিং। আর সেই মিটিংয়ে শুভেন্দু অধিকারী আবার বলেছেন পশ্চিমবঙ্গের হিন্দুরা একজোট থাকলে 2026-এ তারাই সরকারে আসবেন। 2024-এর শেষ দিনে উত্তর 24 পরগনার সন্দেশখালীতে বিরোধী দলনেতা বলেছিলেন যে 70% মধ্যে মাত্র আর 5% বেশি ভোট পেলেই তাদের কাজ হাসিল হয়ে যাবে। এবার নতুন বছরের দ্বিতীয় দিনে শুভেন্দু অবশ্য কোনো শতাংশের হিসেবে গেলেন না, শুধু জানালেন যে পশ্চিমবঙ্গের সমস্ত হিন্দু একজোট থাকলে 26-এ তারা নাকি সরকার করবেন। বিজেপি সরকারে এলে কি হবে সেটাও আজ পরিষ্কার করে দিয়েছেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। বলেছেন যে 2026-এ তারা ক্ষমতায় এলে উল্টো করে সোজা ঝুলিয়ে দেবেন, যেমন যোগী আদিত্যনাথ করেন। এবার উত্তরপ্রদেশ কিন্তু তালিবানি রাজ্য নয়, সেখানে বিজেপি সরকার। কাউকে উল্টো করে ঝোলানোর ঘটনা আদিত্যনাথের সরকার করেছে বলেও তো শোনা যায়নি। তবে যোগী প্রশাসনের বিরুদ্ধে এনকাউন্টারের অভিযোগ উঠেছে, একবার নয় বহুবার। কিন্তু উত্তরপ্রদেশে অভিযুক্তদের এনকাউন্টার কারা করেছে? সে রাজ্যের পুলিশ করেছে। শুভেন্দু অধিকারীর উল্টো করে ঝোলানোর কথাটা কি ওই এনকাউন্টারের কথা ভেবেই বলা? এ রাজ্যে যদি বিজেপি সরকারে আসে তাহলে কি অপরাধীদের ওই শুট অ্যাট সাইটের নির্দেশই দেবেন শুভেন্দু অধিকারীরা? না, সেটা বলেননি শুভেন্দু। আমাদের বোঝার অসুবিধা হবে বুঝলেও ওইটুকুনি গ্যাপ কিন্তু রেখে দিয়েছেন। তাহলে ধরে নিতে হবে যা বলেছেন সেটা ওই কথার কথা হিসেবেই ছেড়েছেন। হিন্দু এক আছে তো, হিন্দু সরকার হবে 26-এ, হিন্দু সরকার হবে। কি করে উল্টো ঝুলিয়ে সোজা করতে হয় যোগী আদিত্যনাথের মতো দেখাবো। 26 সালে দেখাবো, 26 সালে দেখাবো, 26 সালে দেখাবো, দেখাবো, দেখাবো। যোগী দেখাচ্ছে, আমরাও দেখাবো। জয় জয় শ্রীরাম। ঠান্ডা পড়েছে তো, একটু গা গরম করা খুব জরুরি, বুঝলেন তো? শুভেন্দু অধিকারী সেটাই করছিলেন। এটাও হতে পারে যে 26-এর জন্য ওয়ার্ম আপ শুরু করে দিলেন। এবার 2024-এর ডিসেম্বরের কথাটা একটু ভাবুন। এই জাস্ট যেটা ফেলে এলেন, যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশ পুলিশ 3 জনকে এনকাউন্টার করে। উত্তরপ্রদেশ পুলিশ সেদিন কাদের মেরেছিল? 3 জন খালিস্তানি জঙ্গিকে। পাঞ্জাবের একাধিক থানা আর পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় তাদের যোগ ছিল। পাঞ্জাব থেকে পালিয়ে এসে ওই 3 জঙ্গি পিলভিটে লুকিয়েছিল, সেখানে এনকাউন্টার হয় এবং 3 জন মারা যায়। বিজেপি ক্ষমতায় এলে এ রাজ্যেও কি একই ঘটনা ঘটতে পারে? শুভেন্দু অধিকারীও কি সেই বার্তাই দিতে চাইলেন? কারণ এ রাজ্যেও তো জঙ্গিরা আসছে, থাকছে, এই রাজ্য থেকে অন্য রাজ্যে যাচ্ছে। গত 10-15 দিনে অসম পুলিশের STF 12 জন জঙ্গিকে ধরেছে। তারা হয় পশ্চিমবঙ্গের বাসিন্দা, নয় পশ্চিমবঙ্গ থেকে ভারতের অন্যান্য রাজ্যে গেছিল, অথবা তারা অসমেই জঙ্গিদের স্লিপার সেল হিসেবে কাজ করছিল। এদের প্রত্যেকের কথা একটাই মিল, এই জঙ্গিরা প্রত্যেকে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য। যে আনসারুল্লাহ বাংলা টিম ওসামা বিন লাদেনের তৈরি করে যাওয়া আল কায়েদার এই উপমহাদেশীয় ভার্সন, মানে এরা এদেশীয় সংস্করণ। সেই আনসারুল্লাহ বাংলার সদস্যরা যেরকম বাংলাদেশ থেকে এসেছে, তেমনি এখানেই উপযুক্ত লোক খুঁজে নিয়ে তাদের ট্রেনিং দিয়ে, মানে সোজা কথায় মগজ ধোলাই করে কাজে নামিয়ে দিয়েছে। অর্থাৎ এ রাজ্যে জঙ্গিদের ঢুকে পড়া এবং থাকার মতো পরিবেশ পরিস্থিতি যেরকম রয়েছে, তেমন এ রাজ্য থেকে জঙ্গি তৈরি করার মতো পরিবেশ পরিস্থিতিও রয়েছে। এবং সবথেকে বড় কথা কি জানেন? এই উপযুক্ত পরিবেশের সুযোগ নিয়ে পশ্চিমবঙ্গ থেকে নাকি ঘুরে গেছে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসিম উদ্দিন রহমানি। বেশি দিন আগে না, এই
নভেম্বর মাসে এই জসিমউদ্দিন নাকি বেশ কিছুদিন মুর্শিদাবাদে কাটিয়ে গেছে। এবার ভারত বিরোধী জঙ্গি নেতা নিশ্চয়ই পশ্চিমবঙ্গ বা ভারতের ভালো করতে মুর্শিদাবাদে আসেননি, অথবা নেহাত নতুন জায়গা দেখার তাগিদে সীমান্ত পার করে অনুপ্রবেশের ঝুঁকি নিয়ে মুর্শিদাবাদে আসেননি। তাহলে এসছিলেন কিসের জন্য? এই প্রশ্নটা মনে উঁকি মারলেই দেখবেন একটা অদ্ভুত ঘটনা ঘটবে। তখন আর মনে হবে না ভারত বিরোধী এই লোকগুলো কেন্দ্র না রাজ্য, কার ব্যর্থতায় এই রাজ্যে এই বাংলায় ঘন ঘন আসা যাওয়া করছে। মনে হবে দোষ বা দায় যারই হোক, তারা যদি রাজনীতির ঊর্ধ্বে উঠে ভাবেন তাহলে একটু ভালো হয়, আর যদি না ভাবেন তাহলে তাদের কি হবে না হবে জানি না, রাজ্যের বা আমাদের মানে জনসাধারণের ভবিষ্যৎ অন্ধকার। এটা ওসামা বিন লাদেন, আর এই নাকি ছোট লাদেন। আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসিমউদ্দিন রহমানিকে ছোট লাদেন বলেই নাকি ডাকে জঙ্গি সমাজ। যে জসিমউদ্দিনকে জেলে পুরেছিলেন শেখ হাসিনা আর মুক্তি দিয়েছিলেন মোহাম্মদ ইউনুস। আর নভেম্বরেই নাকি জসিমউদ্দিন এসেছিল ভারতে, এই পশ্চিম বাংলায়। কোথায় এসেছিল জসিমউদ্দিন? কেরল থেকে ধরা পড়ে আনসারুল্লাহ জঙ্গি সাদকে জেরা করে অসম পুলিশের এসটিএফ। তারপরেই সাদের ভাই সাজিবুল গ্রেপ্তার। সাজিবুলকে গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ। সাজিবুলের সঙ্গেই গ্রেপ্তার হয় তার বন্ধু মুস্তাকিন। সাজিবুল ও মুস্তাকিনই নাকি জসিমউদ্দিনের কথা বলেছে। জেরায় নাকি জানিয়েছে জসিমউদ্দিনের এ রাজ্যে আসার কথা। নভেম্বরে নাকি জসিমউদ্দিন মুর্শিদাবাদের দুর্লভপুরে আসে। নওদা থানা এলাকার দুর্লভপুরে সাজিবুলের বাড়ি। সেখানেই নাকি কিছুদিন ছিল জসিমউদ্দিন রহমানি। আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান নাকি দুর্লভপুরে বেশ কিছু বৈঠক করে। জসিমউদ্দিন যে দুর্লভপুরে এসেছিল বলে গোয়েন্দারা জানতে পেরেছেন, সেই দুর্লভপুরে গিয়েছিলেন TV9 বাংলার প্রতিনিধি। আমরা এসেছিলাম সজিবুলের গ্রামে। সাজিবুলের বাড়ির সামনে রয়েছি। তার মা আমাদের সঙ্গে কথা বলেন। তিনি যেটা দাবি করছেন, এই ব্যক্তিকে অর্থাৎ জসিমউদ্দিন রহমানি, তাকে তিনি চেনেন না বা তিনি কোনোদিন দেখেননি, এটা তারা দাবি করছেন। জিজ্ঞেস করছে এটা কি চেনেন? এটা এসেছিল আপনার বাড়ি কোনোদিন? ইনিকে মা নাকি? সাজিবুলের মা? আমি এসব লোক আমরা চিনিনি, দেখিনি। সাজিবুলের মা বা তার প্রতিবেশীরা কি সত্যি কথা বলছেন? ছেলে ধরা পড়েছে, জঙ্গি সন্দেহে গ্রেপ্তার হয়েছে, তারপর জসিমউদ্দিনকে চিনতে পারলে তো ছেলের গায়ে জঙ্গির স্ট্যাম্প বসে যাবে। কে সত্যি, সাজিবুলের পরিবার নাকি পুলিশের গোয়েন্দারা? তাকে মুর্শিদাবাদের দুর্লভপুর চিনতে না পারলেও রাজনীতির লোকেদের তাকে নিয়ে কথা বলতে অসুবিধা হচ্ছে না। জঙ্গিদের সরকার থাকলে তাই হয়তো। মুখোশ মমতা ব্যানার্জি, মুখ হচ্ছে সিদ্দিকুল্লাহ, ফিরাদ, জাভেদ। এটা হচ্ছে আসল সরকার। ছোট লাদেন, তাকে নিয়ে বলতে গিয়ে তৃণমূলের সংখ্যালঘু নেতাদের আক্রমণ করে বসলেন শুভেন্দু অধিকারী। এবার শুভেন্দু অধিকারীর এই কথা শুনে যদি কেউ বলেন যে বিরোধী দল নেতার কথাগুলো ভোটের জন্য বলা, ভোট পাওয়ার জন্যই বিরোধী দল নেতা বেছে বেছে তৃণমূলের এই সংখ্যালঘু নেতাদের নাম করলেন, তাহলে সেটা কি স্বীকার করবেন শুভেন্দু অধিকারী? নিশ্চয়ই করবেন না। তৃণমূল নেতারা অনুপ্রবেশকারীদের মদত দেন, তৃণমূলের মদতেই জঙ্গিরা পশ্চিমবঙ্গের এক সময় মানে পুরো সেফ প্যাসেজ বলে ভেবে নিয়েছে, আর এখন সেফ হেভেন ভাবছে। বিজেপি নেতারা এই অভিযোগ করেন বলেই তো মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ বলেছেন অনুপ্রবেশের দায় বিএসএফের, অর্থাৎ বিজেপি আর তৃণমূল দুদলেরই পার্টি লাইন কিন্তু এক্ষেত্রে একদম পরিষ্কার। একদল বলছে সংখ্যালঘুদের তোষামত করতে গিয়ে জাতীয় নিরাপত্তার ক্ষতি করছে তৃণমূল, আর আরেক দল বলছে জাতীয় নিরাপত্তা নষ্ট হচ্ছে কেন্দ্রের জন্য। তো সর্বভারতীয়ভাবে নিজেদের দায়িত্ব পালন করছে না কেন্দ্র, এটাই তুলে ধরছে। দেখুন, অন্য দেশের ব্যাপারে কখন কি করা হবে সেটা সম্পূর্ণ কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত, কিন্তু সেসবের সঙ্গে জঙ্গি সংগঠনের এজেন্টদের এখানে ঢুকে ভোটার হয়ে বসার তুলনা চলে কি? ভারতের আর বাংলাদেশের মধ্যে মোট 4096 কিলোমিটার সীমান্ত আছে, যার মধ্যে 2217 কিলোমিটার বর্ডারই আছে পশ্চিমবঙ্গে। এই বর্ডার দিয়ে মানুষ থেকে গরু সমস্ত কিছুই তো অনায়াসে পাচার হয় বলে বিভিন্ন সময় অভিযোগ উঠেছে। 2014 সালে
খাগড়াগড়ে ওই বিস্ফোরণের পর যেরকম অভিযোগ উঠেছিল বাংলাদেশ থেকে সীমান্ত পার হয়ে পারে এসছে ওই জেএমবি জঙ্গিরা, তেমনি এখন অভিযোগ উঠছে কি ওই সীমান্ত পার করে বাংলায় আসছে ওই বাংলাদেশের জঙ্গি জসিমউদ্দিনরা। অর্থাৎ ফাঁক বা ফাঁকি যাই বলুন না কেন, সেটা 2014 সালেও যেমন ছিল, এই 2025-এও তো তেমনই আছে, সেটা তো প্রমাণ হয়ে যাচ্ছে। এবার এ রাজ্যের বিভিন্ন জেলে জামাতুল মুজাহিদিন বাংলাদেশের কয়েকজন জঙ্গি বন্দী রয়েছে এখনও। সংখ্যাটা কিন্তু নেত কম না। বহরমপুর, বারুইপুর আর প্রেসিডেন্সি জেলে 40 জনের মতো জেএমবি জঙ্গি রয়েছে এখনও। আর এর মধ্যে বেশ কয়েকজন ওই খাগড়াগড় বিস্ফোরণের সাথে জড়িত, বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিক। এই জেএমবি জঙ্গিরা নাকি জেলবন্দি হয়েও সক্রিয়। এরা নাকি জেলে বসেই ওই আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গিদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছে। এই যে সাদের ভাই সাজিবুলের বাড়িতে জসিমউদ্দিন এসেছিল বলে জানা গেছে, সেই সাজিবুলের সঙ্গে নাকি নিয়মিত যোগাযোগ ছিল বহরমপুর জেলেবন্দি এক জেএমবি জঙ্গির। আবার অসম থেকে গ্রেফতার হওয়া আনসারুল্লাহ জঙ্গি নূর ইসলামের সাথে যোগাযোগ ছিল আরেক জেএমবি জঙ্গির। এবার জঙ্গিরা যদি এইভাবে জেলে বসেও কানেক্টেড থাকে, তাহলে কেন্দ্র রাজ্য দুই সরকারের মধ্যে এরকম মিসকমিউনিকেশন হলে কি চলে? পশ্চিমবাংলা জেলে আপনি যদি টাকা দেন তাহলে আপনি জেলের মধ্যে সব সুবিধা পাবেন, ইভেন রাত্রিবেলা বাড়িও আসতে পারেন। গোয়েন্দা রিপোর্ট নিয়ে সবসময় রাজনৈতিক মন্তব্য করা উচিত নয়। এগুলো মূলত সেন্ট্রাল আইবির দেখার কথা, মূলত সেন্ট্রাল আইবির। বাকিটা রাজ্য সরকারের পুলিশ নিশ্চয়ই দেখে, কিন্তু সেন্ট্রাল আইবি বারবার ফেল করছে। যেমন বিএসএফ সীমান্তে ফেল করছে, পরবর্তীকালে এদের এই ভেতরে মুভমেন্টটা এটা সেন্ট্রাল আইবির দেখার কথা। ফলে সেন্ট্রাল আইবিও বারবার ফেল করছে। এগুলো হচ্ছে বলেই এগুলো এরা এই স্টেট থেকে ওই স্টেট, সেই স্টেট থেকে ওই স্টেট এই মুভমেন্টটা করার সুযোগ পাচ্ছে। জেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে, এবং সবথেকে বড় কথা, জেলের নিরাপত্তা যদি এতটাই ভঙ্গুর হয়, দেশবিরোধী কাজের সাথে যুক্ত হয়ে যাচ্ছে, অপরাধ নয় একেবারে দেশবিরোধী কাজের সাথে, ফলে যারা দায়িত্বে আছে তাদের দায়িত্ব পালন কতখানি হচ্ছে সেটা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। এবং তার পাশাপাশি এই ব্যাপারে অবিলম্বে কেন্দ্রের সরকারেরও ভূমিকা নেওয়া দরকার, কারণ এক্ষেত্রে তো শুধুমাত্র অপরাধ নয়, দেশের সুরক্ষার প্রশ্নে একটা প্রশ্নচিহ্ন সামনে চলে আসছে। দেখুন, হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের ওই কাশিমপুর আর নরসিংদীর মতো জেল থেকে ৭৮ জন জঙ্গি পালিয়েছিল। পরে জানা গেছে কি জানেন, ওই জঙ্গিরা নাকি জেলে বসেই বাইরের স্লিপার সেলের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখত। ফলে পালাতে কোনো অসুবিধাই হয়নি, আর পালিয়ে ভিড়ের মধ্যে মিশে যেতেও কোনো অসুবিধা হয়নি। এবার হাতের কাছেই যখন এরকম উদাহরণ রয়েছে, তখন এ রাজ্যের জেলের ভেতর থেকে ধৃত জঙ্গিরা যদি ওই জেলের বাইরে থাকা বাংলাদেশি জঙ্গিদের সাথে নিয়মিত যোগাযোগ রাখে, বা ওই বাইরে থাকা স্লিপার সেলের সাথে যোগাযোগ রাখে, তাহলে কি হতে পারে ভাবছেন? আর এবার এখানেই তো প্রশ্নটা, তাহলে দায়টা কার? তা নিয়ে ওর ঘাড়ে দায় ঠেলাঠেলিটা বেশি জরুরি, নাকি রাজ্য অথবা কেন্দ্র দুই সরকারেরই সমান সতর্ক হওয়া প্রয়োজন? নেতাদের ভাবনা চিন্তার জন্য অনেক কিছুই আছেন জানেন তো, আমরা শুধু একটু বাড়তি রসদ জোগালাম আর কি। কারণ আমাদের মাথার মধ্যে তো চিন্তাটা একটু বেশি, আমাদের তো বাঁচানোর কেউ নেই। তাই একটুখানি যদি কোথাও গিয়ে আমাদের ভাবনা চিন্তা তাদের মাথায় ট্রান্সফার করা যায়, আলটিমেটলি তাদেরও তো জীবন রয়েছে না। আর এই জীবন জীবিকা সেটা তো আবার রাজনীতির সঙ্গেই জড়িত। ফলে অন্তত নিজেদের কথা ভেবে তারা যদি আমাদের মানে রাজনীতির এই পেয়াদাদের বাঁচিয়ে রাখেন, তাহলে সবারই মঙ্গল।